বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার প্রশ্ন নিয়ে। আমরা সবাই জানি যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দেবে তাদের অলরেডি এক বছর শেষ হয়ে গেছে। এক বছর শেষ হওয়ার সমাপ্তিতে তাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য সবাইকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওর আয়োজন। আমি আশা রাখব সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথমে জেনে নেব তোমরা কত সালের এইচএসসি পরীক্ষার্থী। তোমরা হলো 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী। আর তোমাদের জানা উচিত 2025 সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে, যা প্রজ্ঞাপনাগারে 18/2/2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সকলকে জানিয়ে দিয়েছে। তাই আমরা একটু জেনে নেব 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী বর্তমানে যারা প্রথম বর্ষে আছে তারা পরিণতি ও সুশাসন বিষয়ের জন্য কোন কোন অধ্যায় পড়বে। আমরা একটা গ্লান্স দেখে নেই কোন কোন অধ্যায় আছে। আমরা দেখি যে ওদের জন্য মোট অধ্যায় আছে 6টি। মোট 6টি অধ্যায় এদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা হবে। ইভেন এদের যে ফাইনাল পরীক্ষা হবে সে ফাইনাল পরীক্ষায়ও এই 6টি অধ্যায়ই থাকবে, মানে যেটা 2025 সালের ফাইনাল পরীক্ষা হবে। আমরা একটু শিরোনাম জেনে নেই। পরিণতি সুশাসন প্রথম পত্রে ওদের প্রথম অধ্যায় হলো পরিণতি সুশাসন পরিচিতি সম্পর্কে। তারপরে আছে তৃতীয় অধ্যায়, সেখানে মূল আলোচনার বিষয় হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তারপরে আছে পঞ্চম অধ্যায়, যেখানে আলোচনা হবে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার নিয়ে। তারপরে আছে ষষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন সম্পর্কে। তারপর আছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে মূল আলোচনার বিষয় হলো সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ নিয়ে। তারপর আছে দশম অধ্যায়, যেখানে মূল আলোচনার বিষয় হলো দেশপ্রেম ও জাতীয়তা। আমরা এখন এই 6টি অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে সেটা জানব। আমরা জানি এই 6টি অধ্যায় থেকে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নে মোট প্রশ্ন থাকবে 11টি, সেখানে উত্তর দিতে হবে 7টি, মোট 70 নম্বরের পরীক্ষা হবে। আর বহু নির্বাচনী অংশে মোট প্রশ্ন থাকবে 30টি, সেখানে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আমরা জানি যে এই প্রশ্নের প্যাটার্নগুলো হলো যে সৃজনশীল প্রশ্নের যে প্রতিটা প্রশ্নে 4টা ধাপ থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই 4টা পার্ট যেমন প্রতিটা সৃজনশীল প্রশ্নে প্রয়োগ করা হয়, ঠিক তেমনি বহু নির্বাচনী প্রশ্নেও এই 4টা ধাপ মেনটেন করা হয়। সেখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এবং প্রয়োগ সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে সৃজনশীল এবং বহু নির্বাচনী 2টি বিষয়ে। আমরা এখন জানব এই সৃজনশীল বিষয়ের যে 6টি অধ্যায় দেওয়া আছে সে অধ্যায়ের প্রথম অধ্যায়ে কি কি আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য জানাচ্ছি প্রথম অধ্যায়ে আলোচনা একেবারে সংক্ষিপ্ত। সেখানে শুধু ধারণা থাকবে, সেখানে শুধু আলোচনা হবে পরিণতি কি, পরিণতির উৎপত্তি কিভাবে হলো, পরিণতির সংজ্ঞা এবং পরিণতির মূল বিষয়বস্তু, এগুলো আলোচিত হবে। আর আরেকটা বিষয় আলোচিত হবে সেখানে সুশাসন। সুশাসনে কি, সুশাসনের উৎপত্তি কোত্থেকে, সুশাসনের বিস্তৃতি কতটুকু, তা নিয়ে আলোচনা হবে। আবার পরিণতি ও সুশাসন 2টা বিষয়ে একত্রে একটা প্রশ্ন হবে। পরিণতি ও সুশাসন এই ক্রমবিকাশ অথবা পরিণতি ও সুশাসনের গুরুত্ব আছে কিনা এবং বাস্তব জীবনে পরিণতি ও সুশাসন অধ্যয়ন কতটুকু জরুরি, এই বিষয়ে একটা প্রশ্ন থাকবে।
তাই শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ে যদি দুটো বিষয় পড়ে নেয়, একটা হলো পরিণতি কি, পরিণতির সংজ্ঞা এবং পরিণতির উৎপত্তি ও ক্রমবিকাশ এবং পরিণতির পরিধি যদি পড়ে নেয় তাহলে একটা প্রশ্ন সে এখান থেকে পাবে। আরেকটা প্রশ্ন আসবে সুশাসন থেকে। সুশাসনের সেখানে সংজ্ঞা শিখবে, সুশাসনের উৎপত্তি সম্পর্কে জানবে, সুশাসনের স্বরূপ জানবে এবং সুশাসন কেন প্রয়োজন সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা জানবে। এই দুইটা প্যাটার্নের প্রশ্ন জানলে পরিণতি সুশাসন বিষয়ে তার পড়াশোনা মোটামুটি সমাপ্তি করবে এবং পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসবে সে উত্তর দিতে পারবে। এবার আমরা চলে যাব তৃতীয় অধ্যায়, যেটা মোট হিসেবে 2 নম্বর অধ্যায়। তাহলে তৃতীয় অধ্যায়ে কি আছে? তৃতীয় অধ্যায়ে মূল আলোচনার বিষয় হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এখানে 4টা টপিকস আছে। তো 4টা টপিকস থেকে যে কোনো 2টা টপিকস থেকে প্রশ্ন দিতেই হবে। যদি মূল্যবোধ থেকে প্রশ্ন দেয়, আইন থেকে প্রশ্ন দেয়, স্বাধীনতা ও সাম্য থেকে প্রশ্ন নাও হতে পারে। তাহলে আমার বোঝানোর বিষয় হলো তোমাদেরকে এই 4টা টপিকসের যে কোনো 2টা টপিকস থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবা। তো সেখানে আমরা জেনে নেই মূল্যবোধ কি, মূল্যবোধের ধারণা কি, মূল্যবোধের শ্রেণীবিভাগ কি, এগুলো আমরা জানবো। শুধু তোমাদের সুবিধার্থে আমি এতটুকু বলে দিচ্ছি, মূল্যবোধ হলো এমন একটা বৈশিষ্ট্য বা এমন কতগুলো গুণাবলীর সমষ্টি যা একটা মানুষকে অথবা কোনো কিছুকে আকৃষ্ট করে। বৈশিষ্ট্য এবং গুণাবলীটাই মূলত মূল্যবোধ। মূল্যবোধের অনেক শ্রেণীবিভাগ আছে, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, এগুলো তোমরা মূল বই থেকে পড়ে নেবা। তারপরে আমরা জানবো আইন সম্পর্কে। আইন কি? সাধারণ অর্থে আমরা বুঝি যে আবেগ বিবর্জিত যুক্তিকে আইন বলা হয়, কিন্তু এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে আইন কি, আইনের উৎপত্তি কি এবং আইনের কয় ধরনের আইন পৃথিবীতে আছে এগুলো জানতে হবে এবং আইনের উৎসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেখানে আইনের ছোট্ট একটা সংজ্ঞা আছে। আইন হলো এমন কতগুলো নিয়ম কানুন যা অবশ্যই পালনীয়, না পালন করলে শাস্তির ব্যবস্থা থাকে, তাকে আইন বলা হয়। তারপরে আমরা দেখি যে সেখানে আছে স্বাধীনতা ও সাম্য। স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতার শ্রেণীবিভাগ আছে এবং স্বাধীনতার গুরুত্ব কি, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? স্বাধীনতা বলতে বুঝি যে অন্যের ক্ষতি না করে কোনো কিছু করার নামই স্বাধীনতা। স্বাধীন শ্রেণীবিভাগ আমরা বলবো। এখন মূল্যবোধের মধ্যে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এগুলো বলছি। আচ্ছা, তারপরে চলে আসে সাম্য। সাম্য বলতে কি বোঝাবে? সাম্য বলতে সমান, সকল ক্ষেত্রেই সকল মানুষের সমান সুযোগ সুবিধাকে বলা হবে সাম্য। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে মূল আলোচনার বিষয় হলো মূল্যবোধ কি, এই সম্পর্কে আমরা জানলাম, আইন কি তা জানলাম, স্বাধীনতা কি তা জানলাম এবং সাম্য সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে সেখানে কি আছে? পঞ্চম অধ্যায়ে সেখানে আছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। মূলত পঞ্চম অধ্যায়ের মূল আলোচনার বিষয় হলো কর্তব্য আর অধিকার। অধিকার কি? অধিকারের একটা সংজ্ঞায় আমরা যাই। অধিকার হলো এমন কতগুলো সুযোগ সুবিধা যা দ্বারা একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয়। তাহলে আমি আবার বলি, অধিকার কি? অধিকার হলো এমন কতগুলো সুযোগ সুবিধা যা ছাড়া একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয় না। এখন অধিকারের অনেক শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগগুলো আমরা জানবো। তারপরে আমরা চলে আসি, তাহলে নাগরিকদের অধিকার কি আর মানবাধিকার কি? নাগরিক, আমরা যারা রাষ্ট্রে বসবাস করি তারা সকলেই নাগরিক। এখন রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকরা কি কি সুবিধা ভোগ করবে তা আলোচিত হবে। ওই রাষ্ট্রের সংবিধান কি সুযোগ সুবিধা ওই দেশটার নাগরিককে দিয়েছে তা নিয়ে। সাধারণ অর্থে আমরা জানি যে একটা রাষ্ট্রে যে সকল নাগরিকরা বসবাস করে সে সকল নাগরিকদের সকল সুযোগ সুবিধা, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে বাকস্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ, অনেক কিছু বিষয় নিয়ে তার অধিকার রয়েছে। সেই অধিকারগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এবং ছাত্রদেরকে জানানোর জন্য কিন্তু অধিকার বিষয় আলোচিত হচ্ছে। তারপরে আমরা মানবাধিকার কি, এটা পরীক্ষায় প্রায়ই আসে। মানবাধিকার হলো মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে একজন ব্যক্তির যে অধিকার সৃষ্টি হয় তাই হলো মানবাধিকার।
এখন অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে? মানবাধিকারের অধিকারগুলো সংবিধান দ্বারা নির্ধারিত হবে। মানবাধিকারটা নিশ্চিত করবে জাতিসংঘ ঘোষিত কতগুলো নিয়ম কানুনের মাধ্যমে। আর অধিকারকে নিশ্চিত করবে প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান। তাহলে আমরা মানবাধিকার সম্পর্কে জানলাম, অধিকার সম্পর্কে জানলাম। তারপরে জানবো রাজনৈতিক দল। ষষ্ঠ অধ্যায় আমরা মূলত জানবো রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন নিয়ে। আমরা আগে জেনে নেই, এখানে মূল আলোচনার বিষয় হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল বলতে আমরা বুঝি এমন একটা গোষ্ঠী, এমন একটা শ্রেণী এবং এমন কতগুলো সংঘবদ্ধ লোকদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠনকে যারা ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, আর ক্ষমতায় না যেতে পারলেও যারা ক্ষমতায় যায় তাদের বিরোধিতা করে। সুতরাং রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে এগুলো জানতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, এরকম অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমাদের জানা মতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ যে নিবন্ধন আছে, সেই নিবন্ধনে প্রায় 44টি রাজনৈতিক দল বাংলাদেশে এখনো বর্তমান আছে। তারপরে আমরা যে রাজনৈতিক দলের কার্যাবলী কি? রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, জনগণকে একত্রিত করার জন্য কিছু কর্মসূচি দেয়, সেই কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করে। এগুলো রাজনৈতিক দলের কাজ। এবং সরকার গঠন করতে চায়, সরকার গঠন না করতে পারলে যেই সরকার যায় সেই সরকারের বিরোধিতা করে। এটা হলো রাজনৈতিক দলের কার্যাবলী। এখন আমাদের জানো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটা শ্রেণী অথবা এমন একটা সংগঠন যারা কিছু দাবি দেওয়া নিয়ে একত্রিত হয়। যখন দাবি দেওয়া পূরণ হয়ে যায় তখন তারা তাদের কর্মকাণ্ডগুলো বন্ধ করে দিয়ে তাদের সংগঠনের বিলুপ্তি ঘটে। এরকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বাংলাদেশে অনেক আছে। হেফাজতে ইসলাম একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তারপরে বিভিন্ন অঙ্গ সংগঠন, গণতন্ত্র, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা অধিকার বাস্তবায়ন হয়ে গেলে অথবা 35 চাকরির বয়স 35 এগুলো করার জন্য একটা সংগঠন আন্দোলন করছে, এরাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরা কোনো রাজনৈতিক দল নয়। এবার আসে নেতৃত্ব থেকে প্রশ্ন সচরাচর থাকে। নেতৃত্ব সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে অধ্যায় আমরা চলে যাই সপ্তম অধ্যায়ে মূল আলোচনার বিষয় কি? সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ। আমরা জানি একটা রাষ্ট্রের 4টা উপাদান থাকে: নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হলো সেই সরকার, কারণ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয় ওই সরকার দ্বারাই। এখন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। পৃথিবীতে এখনো অনেক রাষ্ট্রে সরকারের ব্যবস্থার সাথে অন্য রাষ্ট্রের সরকার ব্যবস্থার মিল আছে, আবার মিল নাইও। আমরা সাধারণত জানি বিশ্বে যতগুলো সরকার ব্যবস্থা রয়েছে সবগুলো সরকারই কোনো না কোনো কাঠামো মেনটেন করে চলছে। তার মধ্যে আমরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রে বসবাস করি, এখানে একটি সরকার আছে। সেই সরকারের 3টি অঙ্গ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর আমাদের বাংলাদেশে যে বর্তমান যে সরকার রয়েছে সেটা গণতান্ত্রিক পদ্ধতির সরকার। এছাড়াও বিশ্বে অনেক দেশে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে এবং সেখানে আবার ইসলামী শাসন ব্যবস্থাও আছে। এতগুলোর মধ্য থেকে আমাদের রাষ্ট্রে বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। আর আমরা জানি যে সরকারের অঙ্গ হলো 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হলো জাতীয় সংসদে বসে এরা আইন প্রণয়ন করবে। আর শাসন বিভাগের কাজ হলো প্রণীত আইন দ্বারা তারা রাষ্ট্রকে পরিচালনা করবে। আর বিচার বিভাগের কাজ হলো যে প্রণীত আইন আছে সে আইনটা জনগণের জন্য কতটুকু কল্যাণকামী এবং জনগণ কতটুকু মানবে কি মানবে না এবং জনগণ না মানলে শাস্তির ব্যবস্থা করা, সবগুলো বিচার বিভাগের কাজ। এখন তারপরে আরেকটা প্রশ্ন প্রায়ই আসে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ এবং ভারসাম্য নীতি। এখন সরকারের অঙ্গ যেহেতু 3টা, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, প্রত্যেকটি অঙ্গই স্বাধীন, কিন্তু আবার প্রত্যেকটি অঙ্গ একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন আইন বিভাগ যে আইন তৈরি করে সে আইন বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের। সুতরাং শাসন বিভাগ আইন বিভাগের সাথে সমন্বয় করে সেই আইনটা বাস্তবায়ন করতে হয়। আবার আছে বিচার বিভাগ, ওই আইনটা যদি কোনো অংশে
জনগণের হিতকর না হয়, তাহলে সেটা জনগণ আবার সেখানে বিচার বিভাগের দ্বারস্থ হয়ে সে আইনের সম্পর্কে ব্যাখ্যা চাইতে পারবে, এবং জনগণ সে আইন যদি তার জন্য কল্যাণকামী না হয় তার জন্য প্রতিবাদ করতে পারবে। আমরা দেখি যে এই সরকারের 3টি অঙ্গর প্রত্যেকটি আলাদা, আবার প্রত্যেকটি একটার সাথে সম্পৃক্ত। এই যে টোটাল সমন্বয়, তাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি, এবং এটা প্রয়োগ করেছে দ্য স্পিরিট অফ লস গ্রন্থে মন্টেস্কু। আচ্ছা, আমাদের সর্বশেষ আলোচনার বিষয় হলো 10ম অধ্যায়, মানে অধ্যায় নাম্বার 6 ধরতে গেলে, যেখানে মূল আলোচনা আছে দেশপ্রেম ও জাতীয়তা নিয়ে। আমরা বিষয়টা সহজে বুঝবো। জাতি মূলত এখানে জানবো হলো জাতি কি, জাতীয়তা কি, আর জাতি ও জাতীয়তার মধ্যে একটা পার্থক্য আমরা জানবো। তো এই সহজে ছোট করে আলোচনা করি। সেখানে জাতি হলো এমন একটা গোষ্ঠী যারা একই ধর্মের, একই বর্ণের, একই চেহারার, একই ভাষার, একই গুণাবলী নিয়ে তারা একসাথে থাকতে চায়, তারা হলো জাতি। আর জাতীয়তা কি? এই একই ধর্মের, একই বর্ণের, একই গোত্রের, একই চেহারার, একই ভাষার লোকগুলো যখন একসাথে থাকতে চায়, এই থাকতে চাওয়ার যে প্রবণতা তাদের মধ্যে আছে, এই প্রবণতাটাকে বলা হবে জাতীয়তা। তো জাতীয়তার বিভিন্ন উপাদান আছে। কিভাবে জাতীয়তা হয়? ভৌগোলিক কারণে হয়, ধর্মীয় কারণে হয়, বংশগত কারণে হয়, তারপরে আমরা দেখি যে ধর্মীয় কারণে হয়, অনেকগুলো কারণে মানে জাতীয়তা তৈরি হয়। তাহলে আমাদের সর্বশেষ বিষয় জানার হলো যে দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম কি? একটা মানুষ যেই অঞ্চলে সে বসবাস করুক, অথবা যেই রাষ্ট্রে বসবাস করুক, অথবা যেই এলাকায় বসবাস করুক, সেই এলাকার প্রতি তার যে মমত্ব, টান, এবং তার যেই ওই এলাকার প্রতি তার যেই মায়া, মমতা, এটাকে বলা হয় দেশপ্রেম। মূলত 6টি অধ্যায়ে ছোট ছোট করে আলোচনা করলাম। এখন আমি এট এ গ্লান্স বলবো, এই যে পরিণতি সুশাসন প্রথম পত্রের মূল আলোচনার মধ্যে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো একটা ছাত্র ভালোভাবে পড়ে সেখানে পরিণতি সম্পর্কে জানবে এবং সুশাসন সম্পর্কে জানবে। আর পরিণতি সুশাসন সম্পর্কে জেনে টোটাল বিষয়টাকে, সেখানে যে বিষয়গুলো আছে, যেমন আমরা দেখলাম সেখানে মূল্যবোধ আছে, মূল্যবোধের সাথে সুশাসনের কি সম্পর্ক, আইনের সাথে সুশাসনের কি সম্পর্ক, স্বাধীনতার সাথে সুশাসনের কি সম্পর্ক, নাগরিকদের অধিকারের সাথে সুশাসনের কি সম্পর্ক, মানবাধিকারের সাথে সুশাসনের কি সম্পর্ক, রাজনৈতিক দল নেতৃত্বের সাথেও সুশাসনের কি সম্পর্ক রয়েছে, এবং সরকারের যে অঙ্গগুলি রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের মধ্যে যেই সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এবং সর্বশেষ অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা আছে। দেশপ্রেম ও জাতীয়তার সাথে সুশাসনের কি সম্পর্ক আছে? মোট কথা হলো প্রথম পত্রটি, পরিণতি সুশাসন প্রথম পত্রটি একটা ছাত্রকে মৌলিক বিষয়গুলো জানাবে, যা নাগরিক হিসেবে তাকে অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং তোমাদের জন্য এটা উন্মুক্ত। তোমরা এই আলোচনাটি নিজের বাসায় বসে বসে অথবা শুয়ে যখনই ভালো লাগে তখনই আলোচনাটি শুনবা। শুনলে তোমাদের পর যদি আমার এই আলোচনা শোনার পরে তোমাদের যদি একটু হলেও পড়াশোনার আগ্রহ তৈরি হয়, তখন বলবো আমার এই স্বল্প প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।